আমার পরিচিত প্রচুর গার্জেন আছেন যারা সকালবেলা বাচ্চাকে স্কুলে দিতে যান, স্কুল থেকে নেন, দিয়ে টিউশনি করতে 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 রাত 11টা ফেরেন। হ্যাঁ ঠিক আছে, তো সেসব করছেন, তারাও ইঁদুর দৌড়ে চলে যাচ্ছেন। ক্লাস 5 পর্যন্ত দয়া করে শিশুটির উপর বেশি চাপ দেবেন না। ক্লাস 5-এ বাচ্চাকে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন করার কোনো দরকার নেই। নমস্কার, আপনারা দেখছেন বাজ ভাইব। বাজ ভাইব চ্যানেলে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? সেটা হলো যে আজকে আমরা সঙ্গে পেয়েছি চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সোমনাথ দাসকে। আমরা আজকে জেনে নেব যে বাচ্চাদের নিউবর্ন বেবি হোক বা 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিভাবে বাড়িতে তাদের ডেইলি রুটিনের মধ্যে রাখতে হবে এবং কি কি বাচ্চাদের জন্য করণীয় এবং কি কি করণীয় নয়। প্রথমে সোমনাথবাবু, আপনাকে আমাদের চ্যানেলে বাজ ভাইব চ্যানেলে আপনাকে স্বাগত। তো সবার প্রথমে একটি ইনফরমেশন আমি সবার প্রথম দর্শককে দিই যে এই যে সপ্তাহটা, যে 1 অগস্ট থেকে শুরু করে 7 অগস্ট পর্যন্ত, আমি যদি খুব ভুল না হই তাহলে ব্রেস্ট ফিডিং উইক চলছে সম্ভবত। তো আমি সবার প্রথমে ডাক্তারবাবুর কাছে যে প্রশ্ন নিয়ে যাব, এই যে ব্রেস্ট ফিডিং নিয়ে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন রকম মন্তব্য করছেন, এটা নিয়ে আপনার কি মত, আপনি যদি একটু বলেন। নমস্কার দর্শকদের, আমি ডক্টর সোমনাথ দাস, চাইল্ড স্পেশালিস্ট। আমার প্র্যাকটিস এরিয়া হচ্ছে বালি, হাওড়া। তো এই ব্রেস্ট ফিডিংটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। শিশু যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন তার প্রথম খাদ্য হচ্ছে মায়ের দুধ। তো আমরা ডাক্তাররা প্রত্যেকেই বলি অ্যাজ আর্লি এজ পসিবল ব্রেস্ট ফিডিংটা শুরু করার জন্য। ডেলিভারিটা সিজারে হোক বা নর্মালে হোক, যেমনভাবেই হোক, প্রথম যে দুধটা আসে সেটা যা কসকস জ্বরও যদি আসে, সেই জলটাকেও আমরা দিতে বলি। তার কারণ সেটাকে কোলোস্ট্রাম বলা হয়। কোলোস্ট্রামটা বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার জন্য কিন্তু খুব দরকার। আর বুকের দুধ যত বেশি বাচ্চা খাবে, তার ইমিউনিটি পাওয়ারটা তত বেশি স্ট্রং হবে। কোভিড পিরিয়ডে আমরা দেখেছি যে এটা ইমিউনিটির কথা উঠেছে, যে আমরা কারা বেশি অসুস্থ হচ্ছে, যাদের ইমিউনিটি পাওয়ার কম তারা বেশি অসুস্থ হচ্ছে। যারা কোভিড, কাকে বেশি কোভিড ক্ষতি করেছে, যাদের ইমিউনিটি পাওয়ার কম। তো কাজে এই ইমিউনিটি শব্দটা এখন আমাদের কাছে কোভিডের পরে খুব জানা। তো এই ইমিউনিটিটা মানুষের তৈরি হয়, একটা হচ্ছে মায়ের পেট থেকে যখন সন্তানদের মধ্যে যে মায়ের যে শরীরে রক্ত যখন সন্তানের মধ্যে যায় সেটা শরীর হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, প্রথম 6 মাস যদি বাচ্চার সন্তান মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়, সেই সন্তানের ইন ফিউচার ইমিউনিটি খুব বেশি স্ট্রং হয় এবং তার রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয়। মায়ের শরীর থেকে ভাইরাসের যে অ্যান্টিবডিগুলো ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে দিয়ে যায়, ব্রেস্ট ফিডিংয়ের যে গুণগানগুলো আছে, বাচ্চার পুষ্টিটার জন্য খুবই দরকার। বাইরের দুধ খেলে বাচ্চা অনেক সময় পেটে সহ্য করতে পারে না। গরুর দুধে অ্যালার্জি থাকলে কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি হয় বাইরের দুধ খেলে। বাচ্চা এক্সেসিভ কখনো ফ্যাটি হয়ে যায়, কখনো আন্ডার নিউট্রিশন হয়, কখনো বাচ্চার শরীরে র্যাশ হয়, কখনো রিকারেন্ট সর্দি কাশি হয়। তো এই জিনিসগুলো বাইরের দুধ খেলে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং খাওয়া বাচ্চারা প্রথম 6 মাস যদি শিশু তার মায়ের কাছ থেকে ব্রেস্ট ফিডিংটা পায়, সেক্ষেত্রে দেখা যায় তার শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি হচ্ছে, তার রোগ জীবাণু কম হচ্ছে এবং তার শরীরে এক্সেসিভ ফ্যাট গেনটাও হয় না। যতটা পরিমাণ শক্তি যাওয়া দরকার, যতটা পরিমাণ লবণ যাওয়া দরকার, ততটা পরিমাণ মায়ের থেকে যে ব্রেস্ট ফিডিং থেকে যেটা পায় সেটাই বাচ্চার শরীরে আইডিয়াল হয়। বাইরের দুধ থেকে যে লবণটা বা যে পরিমাণ ফ্যাটটা বা প্রোটিনটা যায়, সেটা অনেক সময় এক্সেস চলে যায়। সেই এক্সেসটা বাচ্চা অনেক সময় স্থূলও বেশি হয়ে যায়, বাচ্চার শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায়, রিকারেন্ট সর্দি কাশি বেশি হয়। দেখা গেছে বাইরের দুধ খাওয়া বাচ্চারা সর্দি কাশিতে খুব ভোগে, অ্যাজমাতে বেশি ভোগে, কারণ দুধের অ্যালার্জির জন্য রক্ত পায়খানা শুরু হয়। তো সেই ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম শুরু হয়। তো বুকের দুধটা বাচ্চা সন্তানের ক্ষেত্রে খুব আদর্শ। যতটা পারবেন আমরা চেষ্টা করি যে মাদেরকে বলুন যে আপনারা বুকের দুধটাই খাওয়ান। ওয়ার্কিং মারা যারা হয়, যারা তাদেরকেও আমরা বলি যে বুকের দুধ মিল্কে স্টোর করা যায়। স্টোর করে মোটামুটি ধরুন নর্মাল টেম্পারেচার প্রায় 4 থেকে 6 ঘন্টা রাখা যায়। সেক্ষেত্রে সে স্টোর করে রাখতে পারে। যদি কোনো কারণে ফ্রিজে রাখা যায়, তাহলে 24 ঘন্টা পর্যন্ত বেস্ট মিল্ক ফ্রিজে রাখা যায়। তো সেই মিল্কটাও সে পরবর্তীকালে ইউজ করতে পারে। তো আমরা চাই মারা যতটা সম্ভব বাচ্চাকে অ্যাটাচমেন্ট করুক, নিজেরা কেয়ার গিভারকে সেই মিল্কটা দিয়ে খাওয়াক এবং যতটা নিজের দেওয়া যায় ততটা চেষ্টা করুক। আমি চাইবো আমার এই বক্তব্যের পরে আপনারাও এই ব্যাপারটা নিয়ে কনসাস হবেন এবং বাকিদেরকে এই ব্যাপারে উৎসাহ দেবেন যাতে মারা বুকের দুধটা খাওয়াতে পারে। এই যে বাচ্চাদের খাওয়া দাওয়ার বিষয়ে বিভিন্ন রকম সমস্যা হয়, বাচ্চারা খেতে চায় না, বা এটার প্রতিকার কি হতে পারে? দেখো, একটা জিনিস খুব বেশি হচ্ছে যে আমরা যখন বাচ্চারা আসে তার মুখে স্বাদ বলে কিছু থাকে না। তো বাচ্চা একদম হচ্ছে জলের মতো, তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের মধ্যে ধারণ করবে। তো আমরা বলি সেই জন্যে যে বাচ্চাকে প্রথম 6 মাস মায়ের দুধ খাওয়াও, তারপরে চিনি নুন এগুলো কম দিতে। প্রথম 1 বছর পর্যন্ত চিনি বা নুন দেওয়া হয় না।
যদি কোনো কারণে আপনি মিষ্টি খাইয়ে দেন তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে মিষ্টি জিনিসটা চলে আসে তখন সেই বাচ্চাটা মিষ্টির প্রতি একটা আগ্রহ চলে যায়, তখন সে মিষ্টি জিনিসটাই বেশি পছন্দ করে। যদি আপনি বাচ্চার শরীরে এক্সেসিভ লবণ দেন তাহলে সেই লবণটা শরীরের মধ্যে চলে আসে, তখন সে নোনতাটাই পছন্দ করে। এবং ব্যাপারটা হচ্ছে যে কষ্ট আমাকে করতে হবে। আপনি মা বা বাবা হয়ে যদি কষ্ট না করেন তাহলে বাচ্চার ফিডিং হ্যাবিটটা তৈরি হবে না। আপনাকে সময় দিয়ে সময় রেখে বাচ্চাকে খাওয়াতে হবে। একটা ছোট জিনিস ছোট 2 চামচ খাওয়াতে গেলেও আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। তো আজকালকার আমাদের এই স্ট্রেসফুল জবের জন্য বা এই লাইফ স্টাইলের জন্য আমাদের কাছে সময়ের একটা বিশাল ঘাটতি। আমরা খুব তাড়াতাড়ি বাচ্চাকে খাইয়ে অন্য কাজ করতে চলে চেষ্টা করি, সেটা করলে হবে না। প্লাস এই যে আমরা মোবাইল ফোন চালিয়ে খাওয়াতে আগ্রহ দিই বাচ্চাকে, সেই ফিডিংটা হয় প্যাসিভ ফিডিং। বাচ্চা জানেই না বাচ্চা কী খাচ্ছে, বাচ্চা একটা অন্ধের মতো বাচ্চা খাওয়াটা গ্রহণ করে যাচ্ছে, মোবাইল দেখছে, মোবাইলের প্রতি ধ্যান দিচ্ছে, কিন্তু তার খাওয়াটা সেখানে সব চলছে, কিন্তু সেটা প্যাসিভ ফিডিং হলো। সে জানলোই না কী খাচ্ছে না খাচ্ছি, কাজেই খাওয়ার প্রতি তাদের আগ্রহ জন্মায় না। সেটা পরবর্তীকালে যখন মোবাইলটা অফ থাকে তখন আর সেই খাবারটা খেতে চায় না। কাজেই খাওয়ানোর সময় মোবাইলটা দেখা যাবে না, বরঞ্চ আপনি বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ ঘোরান, পাখি দেখান, বাইরে গাছপালা দেখান, বাইরে গাড়ি দেখান, সেক্ষেত্রে অনেকটা বাচ্চার বেনিফিট হতে পারে। এবং অল্প অল্প করে আমরা যেটা বলি অল্প অল্প করে খাবারগুলো আস্তে আস্তে করে চালু করুন। একদিনে আপনি বাচ্চাকে সব কিছু খাইয়ে বড় করতে পারবেন না, খুব অল্প অল্প করে খাওয়ান এবং চেষ্টা করুন যে আপনারা যতটা দরকার ততটাই দেওয়ার, অতিরিক্ত মাত্রায় তো দেবেন না। যতটা পাতলা করা দরকার ততটা পাতলাই করবেন, অতিরিক্ত পাতলাও করবেন না, অতিরিক্ত গাঢ়ও করবেন না। বেশি হলে বাচ্চারা বমি করে ফেলে। এবং খুব আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে একটার পর একটা খাবার অ্যাড করতে হয়। খুব এক্সেসিভ খাওয়া যদি প্রথম দিকে অ্যাড করে দেন তাহলে খাবে না, বমি করে ফেলবে। এবং বাচ্চা খাচ্ছে না আমি জোর করে খাওয়াবো এটা যেমন ঠিক নয়, আবার বাচ্চা একদমই খাচ্ছে না কিছু খাওয়াবো না ছেড়ে দেবো সেটাও ঠিক নয়। তো আপনাকে অল্প অল্প জোর করতেই হবে যাতে খাওয়ানো হয়ে যায়। এবং সেক্ষেত্রে দেখতে হবে যে বাচ্চার ওয়েট গেনটা ঠিকঠাক আছে কিনা। যদি দেখা যায় যে আপনার মাসে মাসে বাচ্চার ওয়েট গেন ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আপনি যা খাওয়াচ্ছেন সেটা সাফিসিয়েন্ট, তার বেশি এক্সেসিভ খাওয়াতে হবে না। যদি দেখা যায় যে ওজনটা কম আছে তখন আপনাকে না আর একটু পরিমাণ বাড়াতে হবে। বা অনেক সময় আমরা বলি যে একবারে যদি বেশি না খায় তাহলে বারে বারে খাওয়া, অল্প অল্প করে বারে বারে করে 2 ঘন্টা 3 ঘন্টা পরে খাওয়া। আরেকটা হচ্ছে ফর্মুলা ফিডিং। যদি অনেক সময় দেখা যায় যে বাচ্চা ভাতের আগে বেশি করে ফর্মুলা ফিড খেয়ে নিল, তো সেই ফর্মুলা মিল্কটা তো পেটের মধ্যে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দেবে, ফলে তখন সে আর খেতে চাইবে না। তো একটা খাবারের সাথে আরেকটা খাবারে আমাদের 3-4 ঘন্টা গ্যাপ দিতে হয়, সেই গ্যাপটা আমাকে দিতে হবে। আরেকটা বাড়ির খুব কমন জিনিস হচ্ছে মিষ্টির জল খাওয়া। মিষ্টির জলে কিন্তু খিদে মরে যায়, তার কারণ হচ্ছে মিষ্টির জলের মধ্যে গ্লুকোজ থাকে। যেই গ্লুকোজটা শরীরের মধ্যে গেল ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, ব্লাড গ্লুকোজটা বেড়ে যাওয়াতে বাচ্চার খিদেটা কিন্তু অটোমেটিক্যালি মরে যায়। অনেক সময় বাচ্চাকে আমরা সেই জন্য বলি নর্মাল জল খাওয়াতে, মিষ্টির জল বা চিনির জল খাওয়াতে না। নর্মাল জল খাচ্ছে না, কেউ বলে যাচ্ছে ওটা তাল মিষ্টি জল খাওয়া, পেটটা ভালো হবে, শরীর সর্দি কাশি কম হবে, এটা কমন মিথ যেগুলো হয়। কোনো জায়গায় মধু দিয়ে জল খাওয়ায়, সেগুলোও কিন্তু আলটিমেটলি মধু হোক চিনি হোক মিষ্টি হোক যা কিছু দিচ্ছেন সেগুলো কিন্তু ব্লাড সুগার লেভেলটা বাড়িয়ে দিচ্ছে রক্তের মধ্যে। ফলে অটোমেটিক্যালি দুটো সেন্টার থাকে, ফিডিং সেন্টার স্যাটাইটি সেন্টার। তো ফিডিং সেন্টারকে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে অটোমেটিক্যালি ফিডিং সেন্টারকে সাবক্লোজ করে দেয়, ফলে অটোমেটিক খিদে মরে যায়। তো সেইটাতে আমরা চেষ্টা করতে হবে ওই জিনিসগুলো না দেওয়ার, ফলের রসটা এমনিই দেওয়ার, তাদের মধ্যে চিনি মেশানো দরকার নেই। এরকম করে অল্প অল্প খাবার বাড়ানো, ধীরে ধীরে করে 6 মাস থেকে 1 বছর পিরিয়ডটা 6 মাস হাতে নিয়ে আস্তে আস্তে করে খাবার ইন্ট্রোডিউস করে তাকে বাড়ানো। সেটা করলে আমার মনে ঠিক হয়। তবে হ্যাঁ, অবশ্যই আমার বাচ্চাকে চকলেট খাওয়াতে হবে, আমার বাচ্চাকে চিপস খাওয়াতে হবে এরকম কোনো কোথাও লেখা নেই। অন্য বাচ্চা খাচ্ছে আমার বাচ্চা খাবে না, আমার বাচ্চাকে ক্যাডবেরি খাওয়াতে হবে, আমার বাচ্চাকে পেস্ট্রি খাওয়াতে হবে, এগুলোকে দূর রাখতে পারবেন। কেন বাচ্চা জানে না কোনটা পেস্ট্রি কোনটা কেক কোনটা কী। যা শুরু করবো সেটা আমরাই করবো, যদি ভুল আমরাই করি তাহলে আমরাই তার জন্য দায়ী থাকবো এবং চেষ্টা করবো যে আমরা যতটা সম্ভব এগুলো না দেওয়ার। আচ্ছা, আমি ওজনের বিষয়টাতে আসবো, কিন্তু তার আগে একটা জিনিস, এই যে একটা বাচ্চা খেতে হয়তো দুপুরের খাবার খেতে 2 ঘন্টা সময় নিচ্ছে, 1 থালা ভাত বা যতটা সে খায় সেটা শেষ করতে নিচ্ছে, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? না, এটা তো ভালো জিনিস। তাকে যে যতটা সময় নিচ্ছে তাকে সেই সময়টা দিয়ে খাওয়ানো উচিত। যদি আমি সময়ের আগে বাচ্চাকে হ্যাম্পার করে দিই, তাড়াতাড়ি করে খাওয়াতে যাই, তাই তার এক্সেসিভ বমি হওয়ার চান্স খুব বেশি হবে। সেটা এই যে এখন সময়টা নিচ্ছে সেটা পরবর্তীকালে সময়টা কম নেবে। মানে যে পিরিয়ড যেটা খাওয়াতে আপনার 8 মাস বয়সে যা সময় লাগছে সেটা 18 মাসে গিয়ে কম সময় লাগবে, সেটা আবার 28 মাসে গিয়ে আরও কম সময় লাগবে। যত দিন যাবে তত কিন্তু বাচ্চার হ্যাবিটগুলো কম হবে। তবে অবশ্যই মোবাইল দেখিয়ে নয়,
মোবাইলটাকে বন্ধ করে, টিভিটাকে বন্ধ করে বাচ্চাকে খাওয়ার শেখাতে হবে। এই দেখ, এটা খাওয়া, এটা আমিও খাচ্ছি, তুমিও খাচ্ছ। আমরা বলি 2 বছরের পর থেকে বাচ্চাকে আলাদা করে না তৈরি করে মা বাবার সঙ্গে একসাথে বসিয়ে একই থালা থেকে শেয়ারিং করার অভ্যাস করতে। ফলে বাচ্চার খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মে, যে না আমি এটা মা খাচ্ছে, এটা বাবা খাচ্ছে, আমাকে ওটা খেতে হবে। ফলে ও খাবারটা দেখে খেলে ফলে খাওয়ার প্রতি একটা আলাদা আগ্রহ বাড়াবে। চোখ বন্ধ করে খেলে বাচ্চাকে জোর করে মোবাইল করে খাওয়ালে সেই আগ্রহটা আসে না। স্বাভাবিক। সেই জন্য আমরা বলি যে শেয়ারিং করতে, নিজের মিল থেকে অল্প একটু মাখিয়ে তুমি বাচ্চাকে দাও, তুমি খাও, একটু মুড়ি নিয়ে নিজের কাছ থেকে নিয়ে তুমি খাও, অল্প অল্প মুড়ি গুনে গুনে খাও। ফলে এই জিনিসগুলো করলে বাচ্চার খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মায়। মাছ কিভাবে খেতে হয়, ডিম কিভাবে খেতে হয়, এটা বুঝতে পারবে। আচ্ছা, এইবার ওজনের কথাটায় আসি। যদি একটু আমাদের দর্শকদের জন্য বলে দেন যে 6 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত, বা যে বয়সটা আপনি ভালো মনে করেন, তাদের ওজনটা কিরূপ থাকা উচিত? না, ওজনটা দেখুন, ওজনটা বেসিক্যালি নির্ভর করে হচ্ছে আপনার জন্মের ওজন কত আছে। আচ্ছা, জন্মের ওজন নর্মালি আমাদের 2.5 কিলো থাকা দরকার। আচ্ছা। এবার যদি কোনো বাচ্চা প্রিটার্ম বাচ্চা জন্মায়, কারোর ধরুন 1.5 কিলো জন্মালো, কারোর কিংবা এক্সেসিভ হলো 3.5 কিলো জন্মালো, কাজেই 1.5 কিলোর বাচ্চার গ্রোথ আর 3.5 কিলোর বাচ্চার গ্রোথ একরকম হতে পারে না। সে যে 1.5 কিলো জন্মেছে মায়ের পেটে, সে 1.5 কিলো অনুযায়ী 2 বছর পর্যন্ত বাড়বে, সে সেই রেশিওতে বাড়বে। যে আর 3.5 কিলো জন্মেছে সেই রেশিওতে বাড়বে। ঠিক আছে, আমরা ধরি মোটামুটি প্রথম 3 মাসে দ্বিগুণ ওজন হয়। কাজেই যার 1.5 কিলো হয়েছিল তার 3 মাসে 3 কিলো হবে। এবার যার 3.5 কিলো হয়েছিল তার কিন্তু 7 কিলো হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি দুজনের মধ্যে আপনি কম্পেয়ার করেন যে 3.5 মাসে এই 3 কিলো, তার মানে এই খায় না অপুষ্টি, সেটা বললে হবে না। আপনাকে দেখতে হবে এটা জন্মের ওজন কত ছিল। এবার যদি জন্মের ওজন অনুযায়ী WHO চার্ট করা আছে, সেই চার্টগুলো জেনারেলি আমরা ভ্যাকসিনে কার্ডে বা অনেক সময় দিয়ে রাখি, সেটা মাকে প্রত্যেক মাসে প্লট করতে হবে যে আমার বাচ্চার গ্রোথটা ওই চার্টের মধ্যে পড়ছে কিনা, সেটা বার্থ রেট অনুযায়ী। ঠিক আছে, এবং যদি দেখা যায় যে গ্রিন জোনের মধ্যে পড়ে, তাহলে সেই বাচ্চা ঠিকঠাক আছে। একটা রেঞ্জ হয়, ধরুন আমি ধরলাম 2 বছরের বয়সে নর্মাল ওজনটা হচ্ছে 10 কিলো থেকে 13 কিলো। কাজে যে 13 কিলো আছে সেও নর্মাল ওজন, যে 10 কিলো আছে সেও নর্মাল, তার জন্মের ওজন ভ্যারি করবে। এবং ওই রেঞ্জ অনুযায়ী যদি বাচ্চা দেখা যায় যে 2 বছরের পর 10 কিলো ছিল, সে গিয়ে 12 বছর বয়সে গিয়ে 12 কিলো ওজন হলো, তো মোটামুটি বাচ্চার গ্রোথটা ঠিকঠাক আছে, লিনিয়ার আছে, কাজে সেই গ্রোথ ঠিকঠাক। এখন মুশকিল হচ্ছে যে বাড়ির প্রতিবেশী লোকজন কি বলছে, আশেপাশের লোকজন কি বলছে, সেটার উপর একটা বাড়ির উপর প্রভাব পড়ে। না বাচ্চা খায় না, বাচ্চা জিভে রোগা পাতলা, সে ব্যাপারটা বললে ব্যাপারটা নয়। ব্যাপারটা জন্মের অনুযায়ী বাচ্চা ওজন বাড়ছে কিনা আর প্রতি মাসে নিয়মে ওজন বাড়ছে কিনা, সেটা বেশি দরকার। অনেক সময় বাচ্চা রোগ হলো, ধরুন 15 দিন ডায়রিয়া হলো বা সর্দি কাশি 15 দিন হলো, তখন গ্রোথটা হ্যাম্পার হয়ে থাকে, তো তখন অটোমেটিক্যালি ওজন কিছুটা কমবে বা ওজন কিছুটা একটা জায়গায় স্থির হয়ে থাকবে। তো সেগুলোকে ফ্যাক্টরও আছে এই ওজনের ক্ষেত্রে। তো মোটামুটি যদি প্রতি মাসে মোটামুটি আপনার বাচ্চার ওজন বাড়ে রেগুলার, তাহলে বুঝতে হবে আমার বাচ্চা ঠিকঠাক আছে। এবং বাচ্চা যদি সর্দি কাশি না হয়, বাকি সব ঠিকঠাক থাকে, ডেফিনেটলি ঠিক আছে। আজকালকার বাচ্চাদের কিন্তু আরেকটা যেটা সমস্যা, ঘুম খুব কম। আগেকার দিনে বাচ্চারা মোটামুটি অনেকটাই ঘুমতো, কিন্তু এখনকার ঘুম কম। এর কারণ কিছুটা আমরাও যদি বাচ্চাকে শুয়ে দিয়ে, বাচ্চাকে 9টার সময় শুয়ে দিয়ে রাত্রেবেলা 12টা পর্যন্ত আমরা যদি অফিসিয়াল কাজকর্ম করি বা টিভি দেখি বা ওয়েব সিরিজ দেখি, তাহলে সেই ইফেক্টগুলো বাচ্চার উপর ডেফিনেটলি পড়বে। আমি নিজে না ঘুমালে আমার বাচ্চা কী করে ঘুমাবে? আরেকটা হচ্ছে যে মায়েরা আগেকার দিনে মারা রেস্ট নিত প্রেগনেন্সির সময়ও, এখনকার দিনে মারাও রেস্ট নেয় না। মারাও প্রেগনেন্সির সময়ের থেকেই বাচ্চার মা ঘুমায় না, দেন ওদের বাচ্চারা ডেফিনেটলি ঘুমাবে না। মায়ের হ্যাবিটটা তো ওর মধ্যে যাচ্ছে কিছুটা। মারা রাত্রেবেলা জেগে থাকে, রাত্রেবেলা ওয়েব সিরিজ দেখে, রাত্রেবেলা ফোন করে, তো ফলে অটোমেটিক্যালি আমরা পাচ্ছি এখনকার দিনে বাচ্চারা কিন্তু কম ঘুমায়। আগেকার দিনে অনেক বেশি বাচ্চারা ঘুমোতো। তো আমরা নিজেরা যদি না ঘুমাই, আমাদের পাশে পরিবেশটাকে যদি ঘুমের এনভায়রনমেন্ট না করি, কেউ কথা বলছে, কেউ লাইট জ্বলে থাকছে, কেউ সিরিজ দেখছে, তাহলে বাচ্চাদের পক্ষে ঘুমটা ঠিকঠাক হবে না। ঘুমটা কিন্তু শরীরের একটা নির্ভরযোগ্য অংশ। মানুষের ঘুম ঠিক না হলে, স্ট্রেস ঠিক না হলে মানুষের গ্রোথ ঠিক হবে না অবশ্যই। ফলে ঘুমটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা দরকার। প্লাস আমরা এখন বাচ্চাদেরকে আরও আর্লি স্কুলে দিচ্ছি, সকাল থেকে উঠে বাচ্চা স্কুলে চলে যাচ্ছি, টিউশনি পড়তে যাচ্ছে। মানে যেটা ছিল আগেকার দিনে হয়তো আমরা 6 বছর বয়সে স্কুলে দিতাম, এখনকার দিনে 2 বছর বয়সে স্কুলে দেয়। ফলে বাচ্চার উপর একটা অটোমেটিক্যালি একটা প্রেশার আমরা ছোটোবেলা থেকে দিচ্ছি, ফলে তার মতো আর ঘুমটা অটোমেটিক্যালি কমছে। ঘুম কমের সঙ্গে শরীরের উপর যে এফেক্টটা পড়ছে, স্ট্রেসটা পড়ছে, সেটা তো কিছুটা গ্রোথ হ্যাম্পারিং হয়। এবার আমরা একটা বিষয় আসি, আপনি বারবারই যেটা বলছেন যে এই জায়গা থেকে আমরা এটা স্থির হতে পারি যে মোবাইল ফোন বা যে কোনো ধরনের অডিও ভিজুয়াল কোনো মাধ্যম এইটা বাচ্চার পক্ষে 100% ক্ষতিকর, তাই তো? কিছুটা ক্ষতিকর করা হয়, কারণ একটা জিনিস আছে, কিছু জায়গায় এখন প্লে স্কুলগুলোতে বড় টিভি চালিয়ে অনেক সময় বাচ্চাগুলোকে আবৃত্তি দেখানো হয়, অডিও ভিজুয়াল পড়াশোনা করা হয়, সেটা হয়তো কিছুটা সময় করা যায়, কিন্তু বাট
ওটার উপর ডিপেন্ডেন্সি নেওয়া হয়। আপনি যদি বেশি ওটা এক্সপোজ করেন তাহলে তার উপর ডিপেন্ডেন্সি চলে আসে। ধরুন কোনো বাচ্চা স্কুলে গিয়ে 15 মিনিট একটু টিভিতে ওরা বড় লার্জ স্ক্রিনে দেখলো, সেটা দেখলো বা টপ করলো, সেটা করলো, সেটা থেকে অতটা এফেক্ট নয়। বাট সে যদি ঘন্টা মানে সারাদিন ধরে প্রায় ধরুন যতক্ষণ জেগে থাকলো তার যদি 10%ও টিভিতে এক্সপোজ করে তাহলে সেটা ক্ষতিকর। যেমনটা আপনি বললেন খেতে বসে যদি সে মোবাইল দেখতে থাকে তাহলে এটা হবে, সেটা খুব বাজে ব্যাপার। এবং ফলে কি হচ্ছে এখনকার দিনে একটা বড় সমস্যা যেটা আগামী দিনে এখন যেটা চলছে বাচ্চাদের, সেটা হচ্ছে অটিজম। একটা বড় সমস্যা হতে চলেছে আমাদের অটিজম, এবং আমরা একটা এপিডেমিকের মধ্যে চলছে অটিজম। আপনি বাড়ি করলে বা প্রত্যেক জায়গায় দেখবেন যে বাচ্চা অটিজম, মানে বাচ্চা অটিস্টিক বাচ্চা কারা? অটিস্টিক বাচ্চা নর্মাল বাচ্চাই, তাদের কোনো জন্মের সময় সমস্যা ছিল না, কিছু ছিল না, বাট তারা কি হয়, তারা সমাজ থেকে দূরে চলে যায়। মানুষের শারীরিক ডেভেলপমেন্টটা হয়, সোশ্যাল ডেভেলপমেন্টটা হয় না। সোশ্যাল ডেভেলপমেন্টটা কী না, সে অন্য একজন অপরিচিত ব্যক্তিকে দেখলে কী রিয়াকশান করছে, সেটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। তার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, তাকে দেখে ভয় পাবে কি পাবে না, কথা বলতে চাইবে কি চাইবে না, এই ডিলেড স্পিচ হচ্ছে। এখনকার বাচ্চারা অনেক বেশি দেরি করে কথা বলছে। তার কারণ হচ্ছে আগেকার দিনে যৌথ পরিবার ছিল, পরিবারে বাচ্চারা একটা বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে পারতো, মিশতে পারতো। এখনকার দিনে বাচ্চারা মোবাইল ছাড়া কিছু জানে না। এই মোবাইলে আরেকটা বড় এফেক্ট চলছে আমাদের এই অটিজমের উপর। ম্যাক্সিমাম বাচ্চারা ডিলেড স্পিচ হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে, বাচ্চার মা বাবা ছাড়া কাউকে জানে না, কাউকে চেনে না, কোথাও যায় না, ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে থাকছে, তাদের সোশ্যাল ডেভেলপমেন্টটা আটকে থাকছে। তারা ধীরে ধীরে অটিজম হয়ে যাচ্ছে। তার ডেভেলপমেন্টটা, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছেই না, বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে, বাচ্চা অন্য অপরিচিত জায়গায় কোলাহলের মধ্যে থাকতে চাইছে না, স্কুলে গিয়ে এক কোণে বসে থাকছে। এটা একটা সমস্যা চলছে, যেটা চাইবো যে পরবর্তীকালে যদি আমরা স্টাডি করে দেখা গেছে যে যদি এই অডিও ভিজুয়াল মাধ্যমটা কমিয়ে দেওয়া যায়, যদি মোবাইল টিভি সরিয়ে দেওয়া যায়, তাহলে বাচ্চা অন্য কিছুদের সঙ্গে কথা বলার চেষ্টা করে বা চেষ্টা করে, ফলে সেখানে কিন্তু স্পিচ ডেভেলপমেন্টটা বেটার হয়, অটিজমের চান্সেসটা কমে যায়। সেটাও একটা ফ্যাক্টর। মানে ব্যাপারটা যতটা ন্যাচারাল হবে যতটা ন্যাচারাল হবে ততটা। আচ্ছা, এক্ষেত্রে যদি বাচ্চাকে ছোটবেলা থেকে গান বাজনা বা এই ধরনের কিছুতে ডেফিনেটলি এগুলো তো এক্সপোজ, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চারা স্পোর্টস থেকে দূরে চলে যাচ্ছে, খেলাধুলা থেকে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকটাই একদম। আমাদের গান বাজনা খেলাধুলা এগুলোর মাধ্যমে এঙ্গেজ করলে বাচ্চার মধ্যে অটোমেটিক্যালি শারীরিক ডেভেলপমেন্টও হবে এবং তার সাইকোলজি ডেভেলপমেন্টও হবে। বাচ্চারা কিন্তু সেখান থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। একটা হচ্ছে মাঠঘাট আমাদের কমে গেছে, চারদিকে মাঠঘাট। তার একটা সমস্যা হচ্ছে আমাদের স্কুলের, বিশেষ করে আইসিএসসি স্কুল বা সিবিএসসি স্কুলগুলোতে এত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এত প্রেশার, তার সঙ্গে টিচার সব মিলিয়ে মিশিয়ে এমন করছে আমরা বাচ্চাগুলোকে খেলার কোনো স্কোপই দিচ্ছি না। এতক্ষণ স্কুলে থাকে যে এসে যে কখন খাবে, কখন ঘুমাবে, কখন পড়তে বসবে, এই বিষয়ে আমরা বেশিরভাগ কনসার্ন। ফলে বাচ্চা খেলার স্কোপই পাচ্ছে না, খেলাধুলার পরিবেশও নেই, মাঠও নেই, পার্কও কমে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা চাইবো যে পরবর্তীকালে আরও বেশি করতে। পাড়ায় পাড়ায় যাতে শিশু উদ্যান তৈরি হয়, যেখানে বাচ্চারা গিয়ে খেলতে পারবে, বাচ্চারা গিয়ে এক্সপোজ হতে পারবে, নিজেদেরকে অন্য বাচ্চার সঙ্গে মিশতে পারবে। আমরা বলি এখন অটিজম প্রিভেন্ট করার জন্য একটা বড় উপায় হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চাকে বাইরে নিয়ে যান, বাইরে বার করুন, অন্য বাচ্চার সঙ্গে মেশান। যদি বাচ্চাকে অন্য বাচ্চার সঙ্গে না মিশতে পারেন তাহলে আপনার বাচ্চা অটিজম হওয়ার চান্স বেশি। ফলে খেলাধুলা একটা বড় জগৎ, যেখানে বাচ্চার এক্সেসিভ স্থূলত্ব হবে না, বাচ্চার গ্রোথও ঠিকঠাক হবে। যেটা আগামী দিনে হতে চলেছে আর একটা বড় সমস্যা হচ্ছে চাইল্ডহুড ওবেসিটি, যে বাচ্চারা খেলাধুলা না করার জন্য একটা বড় ওবেস হয়ে যাচ্ছে, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, যতটা ওজন দরকার নয় তার থেকে বেশি ওজন হচ্ছে। এই চাইল্ডহুড ওবেসিটি একটা পরবর্তীকালে একটা বড় কার্স, মানে অভিশাপ আমাদের এই বাচ্চাদের উপর আসতে চলেছে। তার একটা ইন ফিউচার সেই চাইল্ডহুড ওবেসিটির জন্য কি হচ্ছে, 20 বছর বয়সে গিয়ে কোলেস্ট্রল বেশি হয়ে যাচ্ছে, 20 বছর বয়সে গিয়ে হার্টের সমস্যা হচ্ছে, 20 বছর বয়সে গিয়ে প্রেশার বেড়ে যাচ্ছে, 20 বছর বয়সে গিয়ে সুগার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বাবা 50 বছর বয়সে গিয়ে সুগার হয়নি, অথচ তার ছেলে 30 বছর বয়সে গিয়ে সুগার প্রেশার হয়ে যাচ্ছে। ফলে এই চাইল্ডহুড ওবেসিটিটাকেও আমাদের চেষ্টা করতে হবে আটকাতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, পিসিওডি বলে একটা খুব খারাপ রোগ হয় মেয়েদের চাইল্ডহুড ওবেসিটি থেকে। তো চাইল্ডহুড ওবেসিটি যদি মেয়েরা ওই সময় আটকাতে না পারে মেয়েদের ক্ষেত্রে, তাদের কিন্তু আলটিমেটলি গিয়ে 12 বছর 13 বছর বয়সে গিয়ে ওভারিতে সিস্ট হচ্ছে এবং পিসিওডি হচ্ছে। এবং পিসিওডি ফলে পরবর্তীকালে বাচ্চা জন্ম হতে সমস্যা হচ্ছে, পরবর্তীকালে না সমস্যা হচ্ছে। ফলে চাইল্ডহুড ওবেসিটি একটা বড় সমস্যা, এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য ঠিকঠাক জাজমেন্ট মতো খাওয়া দাওয়া করাতে হবে এবং খেলাধুলাতে এঙ্গেজ করতে হবে। বিশেষ করে যদি খেলাধুলার স্কোপ না থাকে, সুইমিং হোক, ক্যারাটে হোক, জিমনাস্টিক হোক, কিছু না কিছু অ্যাক্টিভিটিতে আপনার শিশুকে নিয়োজিত করুন, যাতে সে তার শারীরিক বিদ্যুৎ হয় এবং তার অটোমেটিক্যালি বাকি বিকাশও ঘটে। শুধু পড়াশোনা করে সব কিছু করা যায় না, পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা, আচার ব্যবহার শেখা সব কিছু দরকার, এবং এই জিনিসগুলো শিশুকে শেখান, না হলে পরবর্তীকালে আমাদেরই সমস্যা।
মানে যেটা বোঝা যাচ্ছে যে একটা বাচ্চার ঠিকঠাক গ্রোথের জন্য পারিপার্শ্বিক অনেক কিছুই ডিপেন্ড করছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি যে ক্লাস 7-8-এর পরে গিয়ে আমরা বুঝতে পেরেছি এইবার দুটো মাস্টার লাগবে, একটা আর্টস গ্রুপের জন্য একটা সায়েন্স গ্রুপের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 4 বছর 5 বছর বাচ্চাদের এই 7টা-8টা করে টিচার, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে। এটা কতটা ক্ষতিকর বলে মনে হতে পারে? এটা ক্ষতিকর। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, এখন আমরা এই যে এটাকে একটা আমাদের চলতি বাংলায় বলা হয় ইঁদুর দৌড়। আমরা একটা ইঁদুর দৌড়ে মেতে গেছি। মানে একটা বাচ্চাকে সেই ইঁদুর যেমন দৌড়ায়, এদিক ওদিক দৌড়ায়, সেরকম বাচ্চাকে দৌড় করাচ্ছি এবং তার সাথে গার্জেনরাও দৌড়াচ্ছি। আমার পরিচিত প্রচুর গার্জেন আছেন যারা সকালবেলা বাচ্চাকে স্কুলে দিতে যান, স্কুল থেকে নেন, দিয়ে টিউশনি করতে 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 রাত 11টায় ফেরেন। হ্যাঁ, ঠিক আছে, তো সেসব করছেন, তারাও ইঁদুর দৌড়ে চলে যাচ্ছেন। এবং মুশকিলটা হচ্ছে যে তাদের বক্তব্য হলো যে আমার বাচ্চাকে আউটকাম হবে না, আমার বাচ্চা পড়াশোনা হবে না, আমি এত দামি স্কুল দিয়ে পড়ালাম, এত দামি কিছু ইংলিশ মিডিয়ামে দিলাম, তার বাচ্চার আউটকাম কী হবে, জয়েন্টে কিছু করতে পারবে না, পরবর্তীকালে অন্য কিছু লাইনে দিতে পারবে না। তো আলটিমেটলি দেখুন এখন পুরোটাই নির্ভর করছে যে আপনি আপনার বাচ্চাকে কী করতে চান এবং কতটা বাচ্চা নিতে পারবে। আমরা সবসময় কী করতে চাই এর উপর বেশি জোর দিই, কতটা নিতে পারবে বা কতটা করা দরকার সেই যে হিসাবে ঠিকঠাক নয়। এবার ধরুন কারো বাবা মা যদি নিজেরা শিক্ষিত না বা নিজেরা ক্যাপাবল না হন, তারা টিচারের উপর নির্ভর করেন। এবং অনেক ক্ষেত্রে কি হয়, বাবা মাদের মধ্যে একটা নর্মাল আমি তো পড়তে পারি, আমি তো পড়াশোনা করিনি, কাজেই বাকিরা কী করছে সেই অনুযায়ী টিচার দেবো, আমার কাছে পয়সা আছে আমি টিচার দেবো। তাদের পক্ষে সেই ব্যাপারটা বুঝতে হবে যে না, ব্যাপারটা শুধু টিচার দিয়ে সব কিছু করে বাচ্চাকে এঙ্গেজ করে দিলেও লাভ হয় না, তাকেও মাঝখানটায় নিজেকে পড়ার স্কোপ দিতে হবে। টিচারের সব কিছু করলে সেই প্যাসিভ ফিডিংয়ের মতো হবে, অ্যাক্টিভ নিজে কিন্তু বাচ্চা করতে পারবে না। ফলে আজকাল আলটিমেটলি হয়তো লোয়ার লেভেলে ভালো পারফর্ম করতে পারবে, কিন্তু বড় উচ্চবর্তীকার উচ্চ জায়গায় এখানে উঠবে সেখানে কিন্তু পারফর্ম করতে পারবে না। তাকে নিজেকে পারফর্ম করতে গেলে তাকে নিজেকে স্পেস দিতে হবে, নিজেকে শিখতে হবে। এবার টিচারের ব্যাপারটা এখানে দেখুন, এটা তো পার্সোনাল ব্যাপার। যদি বাবা মা নিজেরা ক্যাপেবল হয়, বাবা মা যদি বলেন নিজেরা পড়াবো, তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ এনাফ অ্যাপ্রিশিয়েট। এবং অনেক স্কুলে আছে যারা স্কুলে কিন্তু সারাদিন ধরে পড়ায় এবং তারা স্কুলের উপর বেশি জোর দেয়, স্কুল থেকে পড়াগুলো করলেই অটোমেটিক হয়ে যায়, টিউশন লাগে না। কিন্তু সেটা পুরোপুরি বাবা মাকে বুঝতে হবে। বাবা মার যদি বুঝতে না পারে, সব কিছু পয়সা দিয়ে বা সব কিছু করে যদি হয় না, এই ব্যাপারটা বাবা মাকে বুঝতে হবে। বুঝতে পারলেই হয়তো সোসাইটি ঠিকঠাক হবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস এর মাঝখানে জিজ্ঞেস করে রাখি, বাচ্চাদেরকে ছোটবেলায় অন্তত যদি নিজের বাড়িরই কেউ পড়ায়, বা বাবা মা বা মাসি কাকা যদি নিজের বাড়িরই কেউ পড়ায়, সেটা কি একটা প্লাস পয়েন্ট বাচ্চাদের? ডেফিনেটলি প্লাস পয়েন্ট, যেটা এক্ষুনি বললেন না, ডেফিনেটলি প্লাস পয়েন্ট। একটা বাচ্চার সময় পাচ্ছে না, নিজেরা যদি পড়াতে পারে সেটা খুব ভালো পয়েন্ট। আরেকটা যেটা হয় যে আমরা অনেক সময় কি হয়, একটা সমস্যা হয়, বাচ্চা অনেক সময় বাড়ির লোককে মানতে চায় না। এটা একটা সমস্যা আমি দেখেছি, বাচ্চার অনেক বাচ্চাকে দেখেছি যে বাড়ির লোককে কিছুতেই মানতে চায় না, বিকজ অফ ওভার প্যাম্পারিং অফ দ্য মানে হাউসহোল্ড মেম্বার্স, যেটা বেশি প্যাম্পারিং করার জন্য যেটা হয় আর কি। তো সেক্ষেত্রে অনেক সময় বাচ্চারা নিজের বাড়ির লোকে বুঝতে চায় না, মায়ের কাছে বুঝতে চায় না। এরকম অনেক দেখেছি যে মা নিজে স্কুল টিচার, অথচ বাচ্চাকে এবিসিডিও পর্যন্ত লেখাতে পারছে না, ফলে ওকে অন্য একজনকে নিতে হচ্ছে সাহায্য। সেটা অনেক সময় হয় যে অন্য আননোন পার্সনের কাছে বাচ্চা হয়তো ভালো রেসপন্স করলো বা ভালো কিছু করলো, সেটা পুরোপুরি বাচ্চা এবং তার পরিবারের উপর নির্ভর করছে। এবার যদি পরিবারের লোকের কাছে বাচ্চা বসে, ডেফিনেটলি সেটা ভালো। পরিবারের কাছে বাচ্চা না বসে তাহলে তখন নিতে হবে, একটা দুটো করতে হবে। বাট প্রথম থেকে আমি বলবো, ক্লাস 5 পর্যন্ত দয়া করে শিশুটির উপর বেশি চাপ দেবেন না। ক্লাস 5-এ বাচ্চাকে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন করার কোনো দরকার নেই। ক্লাস 5 পর্যন্ত যতটা মানসিক পড়াশোনা দরকার ততটাই দিন। বাকিটা ক্লাস 5-এর উপর পর যখন যদি কারোর নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, সে নিজে থেকেই নিয়ে নেবে, আপনাকে তখন জোর করতেও হবে না। বাট দয়া করে ক্লাস 5 পর্যন্ত বাচ্চাকে এক্সেসিভ প্রেশার করবেন না। তাহলে সোমনাথবাবুর কথা থেকে যেটুকু আমরা জানতে পারলাম যে একটি বাচ্চাকে তুমি কি করতে চাও বা আপনি কি করতে চান এবং সে কতটা নিতে পারবে, এর একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স তৈরি করতে হবে, তবে গিয়ে আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাক হবে। অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না ক্লাস 5 পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ সোমনাথবাবু আপনাকে। আমরা আশা করি আমাদের পরবর্তী কোনো এপিসোডে আপনাকে আমরা আবার সঙ্গে পাবো। ধন্যবাদ। প্রত্যেকদিন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন, হয়তো ভিডিওতে সরাসরি আপনারা আমাকে দেখতে পান বা আমার সঙ্গে যার ইন্টারভিউ হচ্ছে তাকে দেখতে পান, কিন্তু এই সমস্ত কিছুর নেপথ্যে যিনি থাকেন তাকে কোনোদিনই হয়তো আপনারা দেখতে পান না। আমাদের আগের চ্যানেলে কিছু ভিডিওতে তিনি ছিলেন, কিন্তু তিনি আমাদের মিহিরদা, আমি মামা বলি, মিহির মামা, আমাদের সঙ্গে এই চ্যানেলের শুরু থেকে, মানে তারই এই চ্যানেল তৈরি করা এবং সমস্ত কিছুর নেপথ্যে কিন্তু তিনি।
তো অসংখ্য ধন্যবাদ মিহির মামাকে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থাপনা তৈরি করার জন্য। আপনারা আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে তা জানান। ধন্যবাদ।